ওনার নিজের ছায়াটাকেও কি বিশ্বাস করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? অর্থাৎ জঙ্গলের রাজা সিংহ যখন ক্ষমতা পুরোপুরি ভোগ করার পর বুঝতে পারে তার দাঁত নখ পড়ে গেছে, এবার ক্ষমতা ছাড়তেই হবে, অন্য কোনো রাজা এসে সেই জায়গাটা দখল করবে, তার মধ্যে যে যে আতঙ্ক তাড়া করতে দেখা যায়, ঠিক সেই আতঙ্কই কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করতে শুরু করে দিয়েছে। নিজের যারা বিশ্বস্ত অনুগামী, যাদের দিয়ে এতদিন প্রশাসনটা চালিয়েছেন, দলটা চালিয়েছেন, তাদের কাউকে কি আর বিশ্বাসের চোখে দেখতে পাচ্ছেন না? কেন উঠছে এই প্রশ্নটা? উঠছে তার কারণ আজকে একটা মারাত্মক খবর সামনে এসেছে। রাজ্য পুলিশে ও সচিব স্তরে রদবদল, নবান্নের দায়িত্ব কমল রাজীব কুমারের। দেখুন, এটা নবান্নের তরফ থেকে, সরকারি তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা রুটিন বদলি। শুধুমাত্র রাজীব কুমার নয়, অনেক পুলিশ অফিসারই দায়িত্ব এদিক ওদিক করা হয়েছে, আমলা স্তরেও অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু যখনই প্রশ্নটা রাজীব কুমারের নিয়ে আসছে, তখনই কিন্তু অন্য রকম একটা মাত্রা পেয়ে যাচ্ছে। কেন অন্যরকম মাত্রা পেয়ে যাচ্ছে? তার অন্যতম বড় কারণ হচ্ছে, খুব ভালো করে একটা খেয়াল করে দেখুন জিনিস, এই রাজীব কুমার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কতখানি ভরসার পাত্র। এই রাজীব কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল সারদা কাণ্ডের পর যে এসআইটি তৈরি হয়েছিল তার মাথা হিসেবে। এবং রাজীব কুমার যে অপদার্থ ব্যর্থ সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কেন বলছি অপদার্থ ব্যর্থ? এর জন্য আমার বিরুদ্ধে মামলা করলে করতে পারে। এই রাজীব কুমার নাকি আইআইটি পাশ করা ছাত্র, টেকনোলজি জানে, এবং তার সঙ্গে সঙ্গে আইপিএস অফিসার। অথচ যখন আদালতে তাকে ডাকা হলো, তার তার কথাবার্তা শোনা হলো, তিনি কি বললেন? তিনি বললেন যে কম্পিউটার মানে তিনি নাকি ওই মনিটর গুলোকে বোঝেন না, সেই জন্য মনিটর গুলোকে বাজেয়াপ্ত করেছেন। সিপিইউ যেখানে মূল ডেটাটা থাকে সেটা নাকি তিনি বাজেয়াপ্তই করেননি। আর বিরোধীরা বলে থাকেন রাজীব কুমারকে ঠিক এই দায়িত্বটাই দেওয়া হয়েছিল। অর্থাৎ এই সারদা কাণ্ডে যদি সত্যিকারের তদন্ত হয়, তাহলে বহু রাঘব বোয়াল ধরা ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং প্রশাসনের সঙ্গে যুক্ত বহু হেভিওয়েট, হ্যাঁ, শ্রীগড়ে ঢুকবে। আর সেই জায়গাটা যাতে না হয়, সেটাই রাজীব কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং সেই অভিযোগেই তাকে সিবিআই তদন্ত করতে চেয়েছিল। কিন্তু যখন সিবিআই তদন্ত করতে চেয়েছে, সিবিআই রাজীব কুমারকে জেরা করতে চেয়েছে, তখন এই রাজীব কুমারকে বাঁচানোর জন্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পড়েছিলেন। তার দলের অনেককেই ইডি সিবিআই গ্রেপ্তার করেছে। সেখানে পার্থ চ্যাটার্জির নাম আছে, সেখানে অনুব্রত মণ্ডলের নাম আছে, মানিক ভট্টাচার্যের নাম আছে। কোনো তৃণমূল নেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন কোনোদিন দেখেছেন? কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে হয়েছিল। কে রাজীব কুমার? যে রাজীব কুমার এই রাজ্যে যখনই কোনো সাধারণ নির্বাচন আসে, নির্বাচন কমিশন এসে প্রথম যে কাজটা করে, রাজীব কুমারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মিটে গেলে প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে সেই রাজীব কুমারকে আবারও তার পুরনো ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসা। কোন রাজীব কুমার? যে রাজীব কুমার একজন আইপিএস অফিসার, অথচ কে আইএএস ক্যাটাগরির যে সচিব রয়েছে, সেইখানে আইটি দপ্তরের দায়িত্ব দিয়ে রেখে দেওয়া হয়েছে। মণিভান্ডারে বসে এই রাজীব কুমার একসময় পুলিশে না থেকেও পুলিশের সমস্তটাই নাকি কন্ট্রোল করতেন, এমন অভিযোগও বিরোধীদের তরফ থেকে উঠেছে। সেই রাজীব কুমারের ডানা ছাঁটা হচ্ছে। হঠাৎ কি এমন হয়ে গেল? কি এমন হয়ে গেল যে এই রাজীব কুমারকে সেই আইটি দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো? অনেকেই এটার একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছে যে রাজ্য পুলিশের উপর যে ধরনের চাপ বাড়ছে, সেই জায়গা থেকে রাজীব কুমারকে শুধুমাত্র পুলিশের উপর ফোকাস রাখার জন্য তাকে এই আইটি দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু অতীতের যা ট্রেন্ড, অতীতের যা রেকর্ড, এই রাজীব কুমার যতই রাজ্য পুলিশের ডিজি পদে থাকুন না কেন, নির্বাচন এলে খুব সম্ভবত রাজীব কুমারকে আবারও নির্বাচন কমিশন সরিয়ে দেবে। রাজীব কুমার একজন দলদাস ছাড়া অন্য কিছু নয়, নির্বাচন কমিশন এটা মনে করে, এবং সেই জন্যই রাজীব কুমারকে কিন্তু প্রত্যেকবার তার পদ থেকে সাধারণ নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হয়। এবং তাকে তখন ওই সেফগার্ড হিসেবে যে আইটি দপ্তরে যে সচিব পদ আছে সেইখানে রেখে দেওয়া হয়, এবং তারপর ভোট মিটে গেলে তাকে ফিরিয়ে আনা হয়। তো সেই জায়গা থেকে রাজীব কুমারকে কেন হঠাৎ করে এইভাবে সরিয়ে দেওয়া হলো? এটা সত্যিই কি রুটিন রদবদল? রিসেন্টলি বেশ কিছু কথা উঠছে রাজীব কুমার নিয়ে। আপনাদের মনে থাকবে মালদা মুর্শিদাবাদে যখন চূড়ান্ত রকমের একটা অরাজকতা চলছে, যখন হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছে, তাদের দোকান ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ঘরবাড়ি লুট করা হচ্ছে, হিন্দুরা প্রাণের ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে, তখন তখনও শাসক দলের তরফ থেকে, মমতা ব্যানার্জির তরফ থেকে মানুষকে টুপি পরানোর চেষ্টা চলছে, না না না, এরকম কোনো ঘটনা ঘটেনি, এগুলো তুচ্ছ ঘটনা, এগুলো সামান্য ঘটনা। কিন্তু সেই সময় রাজীব কুমার জাভেদ শামীমকে নিয়ে যখন প্রেস কনফারেন্স করছে, পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন যে ওয়াকফ নিয়ে
একটা বিশেষ সম্প্রদায়ের মাথায়, যুব সম্প্রদায়ের মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই ওয়াকফের ফলে তাদের সমস্ত কিছু সম্পত্তি কেড়ে নেওয়া হবে। মসজিদ যে রয়েছে, ওদের মাদ্রাসা যে রয়েছে, সেগুলো কেড়ে নেওয়া হবে, এই বিষটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম যে যেখানে রাজীব কুমার, জাভেদ সামিমরা এই কথা বলছেন, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী এগিয়ে এসে কেন বার্তা দিচ্ছেন না যে ওয়াকফ প্রতিবাদের নামে তোমরা যেটা করছো সেটা ভুল, সত্যিই মাদ্রাসা কেড়ে নেওয়া হবে না, সত্যিই তোমাদের মসজিদ কেড়ে নেওয়া হবে না, তাহলেই তো অশান্তি থেমে যায়। তাহলে রাজীব কুমার সত্যিটা তুলে ধরেছিলেন আর সেটার জন্যই কি খেসারত দিতে হলো? এমনকি রিসেন্ট টাইমে অনুব্রত মণ্ডল নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে, সেই অনুব্রত মণ্ডল কন্ট্রোভার্সিতেও এই রাজীব কুমারের নাম উঠে গেছে। অনুব্রত মণ্ডল কোনো এক রাজীব কুমারকে ফোনে ধরছে, অনেকেই বলছেন সেটা রাজ্য পুলিশের ডিজি এই রাজীব কুমার, যদিও রাজীব কুমারের গলা শোনা যায়নি, কিন্তু অনুব্রত মণ্ডল রীতিমতো ধমকাচ্ছে, চমকাচ্ছে। এবং সত্যিই যদি রাজ্য পুলিশের ডিজিকে ফোন করে এরকম ধমকানো চমকানো হয়, এই রাজীব কুমার বলে কথা বলা হয়, যদি একটু মেরুদণ্ড থাকে, এই কারণের জন্য অনুব্রত মণ্ডলের চুলের মুঠি ধরে তার বাড়ি থেকে গিয়ে অ্যারেস্ট করা উচিত। কিন্তু আজকে 6 দিন হয়ে গেছে, এখনো অনুব্রত মণ্ডলকে টাচ করা যায়নি। অনুব্রত মণ্ডল লেজে খেলাচ্ছে। একজন পুলিশের আইসিকে যাচ্ছে তাই ভাষায় খিস্তি করা হচ্ছে, তার মা, বোন, বউ তুলে খিস্তি করা হচ্ছে, রাজীব কুমাররা এখনো আঙুল চুষছে। শুধুমাত্র তাই নয়, এই যে শর্মিষ্ঠা পালনিকে গ্রেপ্তার করা হয়েছে, সেই নিয়ে একটা যখন হইচই হচ্ছে, তখন যার যার অভিযোগের ভিত্তিতে ওয়াজাহাত খান এই অ্যারেস্টটা করা হয়েছে, সেই ওয়াজাহাত খানকে পুলিশ খুঁজছে, এবং সেটা আসাম পুলিশ। এবং সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ওয়াজাহাত খান লুকিয়ে থাকলেও বাঁচতে পারবে না, তাকে গ্রেপ্তার হতেই হবে। এই সমস্ত কারণেই কি রাজীব কুমারের ডানা ছাঁটা হচ্ছে, নাকি তার থেকেও একটা বড় ভয়ঙ্কর প্রশ্ন উঠে যাচ্ছে? কি প্রশ্ন? সেটা হচ্ছে, অনেকেই বলে থাকেন মমতা ব্যানার্জি ধর্ণা টর্ণা দিয়েছিলেন, সেই জন্য সিবিআই এর হাতে নাকি রাজীব কুমার গ্রেপ্তার হননি। কিন্তু যারা আসল কথাটা জানেন, রাজীব কুমার অন্য একটা জায়গায় গোঁজ পুঁতেছিলেন। একজন খুব হাই প্রোফাইল ব্যক্তি তার দ্বারস্থ হয়েছিলেন, এবং তার বদান্যতাতেই তার অ্যারেস্টটা নাকি বেঁচে গেছে। এই নিয়েও জল্পনা আছে, কোনো কংক্রিট সলিড এভিডেন্স কারোর কাছে নেই। যদি কোনোদিন ভবিষ্যতে গ্রেপ্তারি হয়, তখন হয়তো সত্যিটা সামনে আসবে। এবার সেই জায়গা থেকে কি রাজীব কুমারের উপর চাপ আসছে যে এবার তোমাকে নিউট্রাল হতে হবে, আর যেভাবে সবকিছু চাপা দাও সেগুলো হবে না? সেই ভয়, সেই ইনপুট আইবির তরফ থেকে কি মমতা ব্যানার্জির কাছে চলে গেছে, এবং যে কারণে রাজীব কুমারের ডানা ছাঁটা হলো, তাকে বার্তা দেওয়া হলো যে এখনো তোমাকে সময় দিচ্ছি, তুমি আমার মতো করে কাজটা করো? কিছুদিন আগেই রাজীব কুমারকে প্রকাশ্য ওই যে কি সব যান না, বিভিন্ন জেলায় ঘুরে টুরে সফর টফর করেন, সেইখানে রাজীব কুমারকে একটা গ্রামীণ রাস্তায় লরি ঢোকা নিয়ে, ওভারলোডের লরি ঢোকা নিয়ে রীতিমতো বকাবকি করেছেন। সব মিলিয়ে দুয়ে দুয়ে কিন্তু 4 হচ্ছে। কোথাও গিয়ে কি রাজীব কুমারের উপর থেকে আস্থাটা টলছে, নাকি রাজীব কুমারের ডানা ছেঁটে পুলিশ যে এখন আর মমতা ব্যানার্জির কথা শুনতে চায় না, যে ভাবে বোলপুরের আইসিকে খিস্তি খেতে হয়েছে এবং সেটা প্রকাশ্যে এসে গেছে, সেই জায়গা থেকে পুলিশ মুখ দেখাতে পারছে না, পুলিশ আবার বিদ্রোহের মুডে চলে এসেছে, সেই জন্য তাদেরকে শায়েস্তা করতে, তাদেরকে লাইনে আনতে রাজীব কুমারকে কড়া শাস্তি দেওয়া হলো। রহস্য কিন্তু বাড়ছে। হঠাৎ করে এত প্রিয় রাজীব কুমারের কেন ডানা ছাঁটা হচ্ছে? এবং শুধু এটা যদি রাজীব কুমারে থেমে থাকতো, তাহলে হয়তো কিছু বলার থাকতো না। শুধু কি রাজীব কুমার? আমি পরপর কয়েকটা ঘটনা আপনাদের দেখাচ্ছি। সরিয়ে দেওয়া হলো মলয় ঘটককে। এবার তৃণমূলের লিগ্যাল সেলের মাথায় চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস বিজেপি দেখাদেখি নাকি এক ব্যক্তি এক পদ নীতি চালু করার কথা বলেছিল, এবং সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের সো কল্ড সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলেছিলেন। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য কোথায় আছেন? চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন, তৃণমূলের যে মহিলা সেল রয়েছে তার চেয়ারপারসন হিসেবে কাজ করছেন। তার সঙ্গে তাকে তাকে অ্যাডেড দায়িত্ব দেওয়া হলো যে লিগাল সেল রয়েছে তার মাথায় বসিয়ে দেওয়া হলো। এখানে কে ছিলেন? মলয় ঘটক ছিলেন। এখন এই মলয় ঘটককে নিয়েও তো একাধিক প্রশ্ন আছে। কেন প্রশ্ন আছে মলয় ঘটককে নিয়ে? এই মলয় ঘটককে ইডি বারবারই জেরা করার জন্য ডাকছে, মলয় ঘটক যাচ্ছেন না। তার রাজনৈতিক কর্মসূচি, শারীরিক অসুস্থতা, অনেক কিছু দেখানো হচ্ছে। এই মলয় ঘটকের বাড়িতে ইডি, সিবিআই কয়েকবার নাকি ছাপাটাপাও মেরেছে, কিন্তু তাকে এখনো অব্দি গ্রেপ্তার করা হয়নি। অনেকেই বলে থাকেন কোথাও একটা সেটিং আছে, যে কারণে মলয় ঘটককে টাচ করা হচ্ছে না। আর ইদানিং দেখা যাচ্ছে রাজ্যের যেসব মামলা টামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোতে মুখ থুবড়ে পড়ছে, পড়ারই কথা, কেননা মামলাগুলোর কোনো মেরিট নেই। সেখানে গায়ের জোরে জবরদস্তি দেখাতে চান তো মমতা প্রশাসন, আর সেই জন্য আদালতে গিয়ে, হাইকোর্টে গিয়ে আইনের ঠাস 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 করে থাপ্পড় খেতে হয়। শুধুমাত্র কি সেই পারফরমেন্সটা নেই বলে মলয় ঘটককে সরানো হলো?
প্রশ্নটা এই কারণেই উঠছে, কেননা এই মামলাগুলো জেতানোর ক্ষমতা কারণ নেই। আপনি মামলাতে বড্ড জোর ডিলে করতে পারেন, টাইম কিলিং করতে পারেন আইনের পাঁচ পায়জার দিয়ে, কিন্তু সত্য প্রমাণের ভিত্তিতে হয়কে কখনো হয় করতে পারেন, হয়কে কখনো নয় করতে পারেন, কোনোদিন হয় না। সুতরাং মলয় ঘটক লিগাল সেলের মাথায় আছেন বলে এই মামলাগুলো হার হয়েছে, আর চন্দ্রিমা ভট্টাচার্য এলেই সেখানে ম্যাজিক হয়ে যাবে, আর যেগুলো জোর জবরদস্তি করা হচ্ছে সেগুলো সব সত্যি সত্যি প্রমাণিত হবে, কোনোদিন তো হতে পারে না। তাহলে এই মলয় ঘটককে সরিয়ে দেওয়া হলো কেন? এই মলয় ঘটককে লোকসভা নির্বাচনের আগে সরাসরি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নই করে ফেলেছিলেন যে অন্য কোনো বিরোধী দলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিনা। অর্থাৎ সেই জায়গাটা 26-এর আগে, লোকসভা নির্বাচনে যা হবে হোক হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু বিধানসভা নির্বাচনে একবার ক্ষমতা থেকে গেলে কপালেতে অশেষ দুঃখ নাচছে। সেই জন্যই কি মলয় ঘটককে আর বিশ্বাস করা যাচ্ছে না, তাকে সরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে আসা হচ্ছে? শুধুমাত্র তাই নয়, আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ওই যে বললাম না, নিজের ছায়াটাকে দেখলেও ভয় পাচ্ছেন। কেন সভাপতির পদ থেকে অপসারিত সুদীপ কেষ্ট 48 ঘন্টা বাদে? কারণ ব্যাখ্যা অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই রিসেন্টলি যে রদবদল হলো তৃণমূল কংগ্রেসের, বহু জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় বাদ পড়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা, এবং কৃষ্ণমণ্ডল, অনুব্রত মণ্ডল বীরভূম, এবং তাদের নিয়ে একটা হইচই হয়েছে যে কেন এদেরকে সরিয়ে নেওয়া হলো। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন। এবার ভালো করে একটা জিনিস ভেবে দেখুন, অনুব্রত মণ্ডল যখন অ্যারেস্ট হলো, তখন অনুব্রত মণ্ডলকে বাঘ বীর অনেক কিছু কথা বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, এবং অনুব্রত মণ্ডল তিহার জেলে আছে, লোকসভা নির্বাচন আছে, তখনও কিন্তু অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি। রিসেন্ট টাইমে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হলো, কি এমন হঠাৎ করে হলো? এবং যখন সরিয়ে দেওয়া হলো, তারপরই ওই যে বোলপুরের আইসিকে কাঁচা খিস্তি করছে সেই অডিও সামনে চলে এলো। এতদিন অনুব্রত মণ্ডল খুব ভদ্র ভাষায় কথা বলতো, এতদিন কোনো কোনো এরকম অডিও টেপ সামনে আসেনি। এই অনুব্রত মণ্ডলকে হঠাৎ করে ছেঁটে ফেলার কি হয়ে গেল? কোথাও গিয়ে কি একটা ভয় কাজ করছে যে তিহার জেলে গিয়ে যে ডোজ পেয়েছে, সেই ডোজ থেকে আগামী দিনে আবার তিহার জেল ডাকছে ডাকছে, এরকম সম্ভাবনা হলে অনুব্রত মণ্ডল স্যাবোটেজ করতে পারে। সেই জন্য অনুব্রত মণ্ডলের উপর আস্থা রাখা যাচ্ছে না। সেম গোজ ফর সুদীপ ব্যানার্জি। এই সুদীপ ব্যানার্জিকে নিয়ে তৃণমূলের মধ্যে কম অশান্তি এর আগে হয়নি। দলের মধ্যে থেকেই তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে। এমনকি তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তাপস রায়ের মতো নেতা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, এবং তাপস রায় যখন বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেছে, তখন তৃণমূলের একাংশ বলতে শুরু করে দিয়েছে যে কোন দিকে যাব আমরা খুঁজে পাচ্ছি না। তাপস রায়ের দাবিগুলো তো সত্যিই ভিত্তিহীন নয়। এই সুদীপ ব্যানার্জিকে নিয়ে একাধিক অভিযোগ আছে, কিন্তু তারপরও সুদীপ ব্যানার্জিকে সরানো হয়নি। কিন্তু এখন সরিয়ে দেওয়া হলো হঠাৎ করে। কেন? বলা হচ্ছে এদেরকে সব রাজ্য স্তরে নিয়ে আসা হচ্ছে, জনপ্রতিনিধি হয়ে গেছে। সুদীপ ব্যানার্জি কি আজকের জনপ্রতিনিধি? অনুব্রত মণ্ডল কোথাকার জনপ্রতিনিধি হয়েছে যে তাকে সরিয়ে দিতে হচ্ছে? অর্থাৎ একাধিক ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আসছে, যাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে ভরসা করতেন, এবং সেই জন্য তারা ফেলিওর করলেও এতদিন তাদের ক্ষমতা নিয়ে কোনো রকম কোনো কিচ্ছু টানাটানি হয়নি। কিন্তু একে একে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আশেপাশে যারা রয়েছে তাদেরকে কি আর সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতে পারছেন না? এবং সেখানে সর্বশেষ সংযোজন কি এই রাজীব কুমার? এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করে দিয়েছে। আর এই অবিশ্বাসের বাতাবরণটার কারণ কি? তার মানে কি 2026-এর যে মহাযুদ্ধ আসছে, যেখানে হিন্দু বাঙালিদের শেষ বাঁচার লড়াই হিসেবে যেটাকে দেখা হচ্ছে, যদি 26-এ পরিবর্তন না হয়, এই রাজ্যে হিন্দু বাঙালির অস্তিত্ব থাকবে কিনা সেই প্রশ্ন উঠে যাচ্ছে। সেখানে আর পারের যুদ্ধে এবার কি হারের গন্ধটা পেতে শুরু করে দিয়েছেন, এবং সেই জায়গাটায় বিজেপি জয়ের গন্ধ পাচ্ছে, এবং বিজেপি যেখানে জয়ের গন্ধ পায় সেখানে সাম দাম দণ্ড ভেদ সমস্ত কিছু কিন্তু তারা লাগিয়ে দেয়। এবং সেই জায়গা থেকে মমতার ঘরে যারা বাস করছে, মমতা যাদের উপর ভরসা রাখে, তাদের অনেকেই দলে থাকবে, ঘরে থাকবে, কিন্তু ঘর শত্রু বিভীষণের মতো কাজ করে দেবে। এইটা কোথাও কি তার মনে হচ্ছে? সেই কারণেই এতদিনের বিশ্বস্ত সেনাপতি যারা রয়েছে, তাদেরকে একে একে হয় ডানা ছাঁটা হচ্ছে, না হলে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এটাই যদি সত্যি সত্যিই একটা সিচুয়েশন তৈরি হয়, কাউকেই যদি বিশ্বাস করতে না পারেন, 26-এর মহাযুদ্ধে কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কি বলবেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কাছের লোক, এতগুলো প্রিয় লোক, যাদেরকে এতদিন ধরে এত অড সিচুয়েশনে এত অভিযোগ জমার পরেও কোনো টু শব্দ করেননি, তাই সবাইকে ধীরে ধীরে হয় ছেঁটে ফেলছেন, না হলে ক্ষমতা হাত থেকে কেড়ে নিচ্ছেন। কি কারণ হতে পারে এর পিছনে? যদি উত্তরটা জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।